বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে এর মধ্যে আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর, এর মধ্যে আছে বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী কিছু ব্যক্তির দুর্নীতি এবং লুটপাটের খবর, এবং সেই সঙ্গে বাজেটের অধিবেশন চলছে, বাজেট পাস হবে, এবং বাজেট এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা। এই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বসাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়াম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি আপনাদেরকে বিশেষ করে মিস্টার অসীম কুমার উকিল আপনাকেই বেছে নিতে বলবো। আমি তিনটে টপিকের কথা বললাম আলোচনার জন্য, আজকের আপনি কোনটা দিয়ে শুরু করবেন? নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর এবং সফর পরবর্তী সংবাদ সম্মেলন এখন সারা দেশের আলোচনার বিষয়বস্তু। সারা দেশে বলবো কেন, আমাদের দেশের মানুষ যে যেখানে আছে তারা সবাই অধীর আগ্রহে এই সফরটার প্রতি নজর রেখেছে। সংবাদ সম্মেলনটা বেশ সময় নিয়ে, লম্বা সময় নিয়ে হয়েছে, এবং প্রশ্নোত্তর পর্বটা খুব প্রাণবন্ত ছিল। শুধু সফরকে ঘিরেই আবর্তিত হয়েছে তা না, প্রাসঙ্গিক অনেক বিষয় সাথে সাথে এসেছে যে বিষয়গুলি নিয়ে মানুষের মধ্যে জানার আগ্রহ ছিল, সেগুলি নিয়ে আলাপ আলোচনা হয়েছে, সুন্দরভাবে এটা অনুষ্ঠান হয়েছে। অবশ্যই এই বিষয়গুলি নিয়ে কথা বলার অবকাশ আছে বা কথা বলা দরকার, যদিও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলিকে কোনো মতেই অ্যাভয়েড করা যায় না। নিঃসন্দেহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর। আবার বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, সেখানে বিভিন্ন সংস্থা প্রধানদের যে বিষয়গুলি, তাদের দুর্নীতির বিষয় বলি বা তাদের সম্পদের পাহাড়ের যে বিবরণ আমাদের সামনে আসছে, এগুলিও কোনো অংশে কম আলোচিত বিষয় নয়। সব কিছু নিয়েই আলোচনা করে আমাদের এগিয়ে যেতে হবে। এর মধ্যে বাজেট আছে, সংসদ আলোচনা হচ্ছে, বাজেট পাস হবে কাল পরশু যে কোনো সময়। যে কোনো ক্ষেত্রে আলোচনাটাকে আপনি টেনে নিয়ে যেতে পারেন, আমরা তত অবগাহন করব। যেহেতু আপনি তিনটি বলেছেন এবং আপনার অর্ডারেই যদি আমরা চলি, অর্ডার বলতে আপনি প্রথমে বলেছেন বাংলাদেশ ভারত প্রসঙ্গ, তারপরে আপনি দুর্নীতি লুটপাট সংস্থা প্রধানদের কথা বলেছেন, এবং তারপরে আপনি বলেছেন বাজেট, এবং তার সঙ্গে আমি একটু দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাও আলোচনা করতে চাই, যদি অর্থনৈতিক অবস্থার সঙ্গে ওই বাংলাদেশ ভারত সম্পর্ক বা দুর্নীতি লুটপাটেরও খানিকটা সংযোগ খুঁজে পাওয়া যেতে পারে। সো এই সফর থেকে প্রধানমন্ত্রী ব্যাখ্যা করেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় প্রাপ্তি অপ্রাপ্তি বা করিডোরে নানা রকমের আলোচনা আছে, সোশ্যাল মিডিয়াতে নানা রকমের প্রশ্ন আছে, উৎসাহ আছে, উদ্বেগ আছে, সো আপনি কি সামগ্রিকভাবে কীভাবে দেখেন? সব কিছু মিলে আমি মনে করি যে সুন্দর, ভালো আর কি। এটা সব কিছুই অঙ্ক হিসাব থাকতে হবে। তবুও ঠিক এই রাজনীতির এই বিচরণ ভূমিটাকে একটা ব্যালেন্স শিটে দাঁড় করে কনক্লুশন ড্র করা যাবে না। প্রবাবিলিটি, সকল ক্ষেত্রেই প্রবাবিলিটিকে বিবেচনায় রেখে আলোচনাটা এগিয়ে নেওয়া যাবে। ধরেন কথা যদি বলি, 52 বছরে আমাদের দুই দেশের সম্পর্ক উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে। আবার তিস্তার বিষয়টা এখনও ভারত বাংলাদেশ সম্পর্কের যে কোনো টেবিলে আলোচনায় আসে। কনক্রিট কোনো প্রপোজাল দাঁড় করানো না গেলেও বিষয়গুলি নিয়ে অগ্রসর হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা আছে। এই যে জায়গাটা, আবার এই ভিসা, আমাদের দু দেশের সম্পর্ক উন্নয়ন করব। বাংলাদেশের প্রচুর মানুষ প্রতি বছর চিকিৎসার জন্য যায়, মার্কেটিংয়ের জন্য যায়, ট্রাভেলের জন্য যায়, অনেক ক্ষেত্রে যাচ্ছে আসছে। সেই ভিসা প্রসেসটা একজন সাধারণ মানুষের জন্য বেশ সময় সাপেক্ষ, ব্যয়বহুল এবং জটিল, বিড়ম্বনার বিষয়। এই জায়গাগুলিকে, এই জটিল অবস্থা রেখে দু দেশের সম্পর্ক উন্নয়ন করা খুব সহজ নয়। ফলে এবার জন্য আলোচনাতে এই সফরে চিকিৎসার জন্য
ভারতে যাওয়ার যে বিষয়টা, সে বিষয়টা একটা সুনির্দিষ্টভাবে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। সাধারণের জন্য আগামী দিনগুলিতে এগুলি আরও ভালো করে আলোচনা হবে বলে মনে হয়। এই যে প্রত্যাশা প্রাপ্তির যে জায়গাগুলির মধ্যে দাঁড়িয়ে কথা বলছি আর কি, সেখানে ধরেন এই ট্রেন লাইন আমাদের উপর দিয়ে যাওয়া আসা বিষয়ে আলোচনা হয়েছে। এটা ট্রানজিট কিনা, এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব সেটা ভিন্ন কথা, কিন্তু এই বিষয়টার উপর দীর্ঘদিন যাবৎ কাজ চলছে, আলাপ আলোচনা চলছে, প্রস্তাবটুকু আসছে। উন্নয়নের পূর্ব শর্ত তো আজকের দুনিয়াতে আগেও চাইছিল, আজকের দুনিয়াতে আরও বেশি করে কানেক্টিভিটিটা প্রিকন্ডিশন। এটা সকলের জন্য, সকল ক্ষেত্রের জন্যই প্রযোজ্য। আমি যেমন আমরা রাজনীতি যারা করছি আর কি, আমাদের যার যত বেশি যোগাযোগ, কানেক্টিভিটি বলি আর যোগাযোগ বলি, সে তত ভালো করবে রাজনীতির অঙ্গনে। আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার যত বেশি কানেক্টিভিটি, তত বেশি ইনফরমেশান আপনার হাতে, সেখানে দাঁড়িয়ে আপনি তত ভালো করার, কথা বলার, লেখার, এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। সেখানে কানেক্টিভিটি হতে পারে। অনেক কানেক্টিভিটি ট্রেন করতে গিয়ে ট্রেনে কী আসলো কী গেলো এই প্রশ্নটা যদি আনা হয়, এটা একেবারেই অবান্তরময় হয়। যখন ঢাকা কলকাতা, ঢাকা শিয়ালদা ট্রেন চলছে, যাওয়া আসা করছে, এটা তো কেউ কোনোদিন চুপি দিয়ে দেখে নেয় যে ট্রেনে করে কি যাচ্ছে। আবার এখন বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে, সেই সময় এই কথাগুলি এনে কানেক্টিভিটির ক্ষেত্রে একটা অন্তরায় সৃষ্টি করে আমার কাছে মনে হয়। পৃথিবীর দেশে দেশে, ইউরোপ, আমেরিকা বা অন্যান্য জায়গাগুলিতে যেভাবে যাতায়াত করে, এই সীমানার চিহ্ন তো তুলে ফেলছে আস্তে আস্তে। যদিও আমাদের এখানে কাঁটাতারের বেড়া আছে, যদিও আমাদের এখানে বর্ডার যাওয়া আসার ক্ষেত্রে ভিসার প্রক্রিয়া শতভাগ ডিজিটালাইজ এখনো হয় নাই। এই ল্যান্ড পোর্টগুলিতে, যেটা এয়ারপোর্টগুলিতে আছে, সেগুলিতে কাজ চলছে। এরকম প্রতিটি ক্ষেত্র নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রধান বন্ধু, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের সহায়ক শক্তি, গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রেও ভারত আমাদের সহায়ক শক্তি, বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র ভারত। দু দেশের মধ্যেকার সম্পর্ক উন্নয়ন উভয় দেশের জন্যই স্বস্তির বিষয়। সেক্ষেত্রে দেখাটা হয়েছে যে আলোচনাগুলি আছে কিংবা সমালোচনাগুলি আছে, এগুলোও সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে সেটেল হয়ে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, মিস্টার আলী নওয়াজ মোহাম্মদ খৈয়াম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলের সকল দর্শক। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে সম্ভবত এটা দ্বিতীয় মেয়াদের সরকারি সফর, বাট রাষ্ট্রীয় সফর, এটা রাষ্ট্রীয় সফর। কয়েকদিন আগে তো উনি গেছিলেন ওনার শপথ অনুষ্ঠানে গেছেন, কিন্তু রাষ্ট্রীয় সফর আমরা বলতে পারি দুইটা। এই সফরের পরেও উনি আবার সংবাদ সম্মেলন করে সফরের সব বিষয় বলেছেন। এই সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং মানুষের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া হচ্ছে, যেটা খুবই স্বাভাবিক। দাদা যে কথা বললেন, আমি দাদার সাথে কিছু ব্যাপারে একমত, যে বিশ্বায়নের যুগে আজকে সব দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক ভালো হবে নানা দিক থেকে, সেটা যোগাযোগের ক্ষেত্রে হোক, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই কিন্তু একটা ভালো সম্পর্ক এবং একটা সুষম সম্পর্ক বলতে পারি, এটা হওয়া খুবই বাঞ্ছনীয়। যদিও সারা পৃথিবী একটা কীরকম যুদ্ধের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু তারপরেও আমরা মনে করি যে পৃথিবীতে যে এখন পরিবর্তনটা হয়েছে, সমগ্র পৃথিবীতে যে আর্থসামাজিক নানা দিক থেকে, মূল্যবোধের দিক থেকে, টেকনোলজির দিক থেকে, সব দিক থেকে যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনের কারণে দেশগুলোর মধ্যেও এক ধরনের সুষম সম্পর্ক গড়ে ওঠা খুব দরকার। ইউরোপে যেটা উঠেছে, এটা কালকে প্রধানমন্ত্রী বলেছেন, আপনি একটু বললেন যে ইউরোপেও অনেক এই সেনগেন কান্ট্রিগুলোর মধ্যে অনেক জায়গায় আমি গেছি,
কয়েকটা দেশে, বর্ডার নেই, তাদের এক মুদ্রা, যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশ বোঝাই এক পাসপোর্ট, হ্যাঁ, কোনো ইয়ে নেই, কিচ্ছু নেই। এখানে বসে হয়তো সেই ডেভেলপমেন্টটা আমরা অনেকেই ভাবতে পারিনি। সময় সাপেক্ষ। এই সব ঠিক আছে, সেই সমস্ত দিক থেকে আমাদের মধ্যেও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে এরকম একটা ভালো সম্পর্ক হলে খুব ভালো হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভারতের সঙ্গে যখন আমরা সমঝোতায় যাই তখন আমাদের কাছে মনে হচ্ছে, এবং বাস্তব ক্ষেত্রেও দেখা যাচ্ছে, যে ঠিক মানে ইকুয়াল ইসের মধ্যে যাচ্ছি না আমরা, কি বলা যেতে পারে, একটা সমসম্পর্কের মধ্যে আমরা যাচ্ছি না, বা সুষম সম্পর্কের মধ্যে আমরা থাকছি না। কারণ কি, যে আজকে যখন প্রধানমন্ত্রী ওনার সঙ্গে বৈঠক করলেন তখন অনেকগুলো ইস্যু কিন্তু এখানে আছে, যে ইস্যুগুলো আপনার ইউরোপে আপনি খুঁজে পাবেন না। ওরা একটা দেশ আরেকটা দেশকে খবরদারি করতে যাচ্ছে না, একটা দেশ আরেকটা দেশের রাজনীতির মধ্যে হস্তক্ষেপ করছে না, একটা দেশ আরেকটা দেশের ভোটের মধ্যে হস্তক্ষেপ করছে না, একটা দেশ আরেকটা দেশের অর্থনীতিতে হস্তক্ষেপ করছে না। ফলে ওদের মধ্যে যে একটা সমতার একটা বিষয় আছে যেটা আমাদের এখানে নেই। এখানে কিন্তু অসম সম্পর্ক। কারণটা হলো, দেখবেন অনেকগুলো ইস্যু আছে। আপনি কাঁটাতারের কথা বলছেন, আপনি ফারাক্কা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে, আমি ফারাক্কায় গেছি দেখতে, দাদা আপনি যে থাকতে পারেন ফারাক্কায়, আমি দেখলাম যে ফারাক্কা ব্রিজের উপর আমি প্রায় 1 ঘন্টা দাঁড়ানো। কেমন, আমি দেখলাম ফারাক্কার ওই পাশটা মানে প্রচুর পানি তারা সংরক্ষণ করে রাখছে, একদম সেই সমুদ্রের মতো। কেমন, আর ঠিক এই পাশটা হচ্ছে একদম চর, ধুধু বালি, একটা গেট খোলা, একটু 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 করে পানি যাচ্ছে। আপনার দেখলে খুব খারাপ লাগবে। ফারাক্কার ইস্যু, তিস্তার ইস্যু, এই যে 3 বিঘা করিডোরের ইস্যু, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দীর্ঘকাল আছে, দীর্ঘকাল। আপনি দেখেন যে আমাদের এখানে এইসব ছাড়াও আমাদের রাজনীতিতে যে ভারতের একটা হস্তক্ষেপ, আমাদের এখানে স্বাধীনতার যে মূল উদ্দেশ্য ছিল ডেমোক্রেসি, তার একটা অন্যতম একটা প্রধান একটা বিষয় ছিল যে এইখানে জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে। এই যে গণতন্ত্রের একটা মুখ্য মানে মৌলিক বাণী, সেই জায়গা তো ভারত হস্তক্ষেপ করেছে, এবং ভারত কিন্তু সেখানে হস্তক্ষেপ করেছে এবং খুব নোংরাভাবে, ন্যাক্কারজনকভাবেই কিন্তু হস্তক্ষেপ করেছে। যে ভোটটা আমাদের 2008 সালের পর থেকে এখানে হলো, এই সমস্ত ভোটগুলোতে ভারতের নেতারা, ভারতের রাজনীতিবিদরা কিন্তু প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করেছে, তাদের সকলেই করে এখানে এমন একটা পরিবেশ করেছে যে আজকে কিন্তু এইখানে মানুষের ভোটের অধিকার নেই। এবং ফলে দেখবেন সমাজে এক ধরনের মারাত্মক রাজনীতিহীনতা এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। জিল্লু ভাই যেটা বলছিলেন যে অনেকগুলো বিষয় আজকের মানে অনেকগুলো খবরের কাগজ, প্রত্যেকটা খবরের কাগজে দেখবেন যে এই যে রাজনীতিহীনতার কারণে এবং রাজনৈতিক ভারসাম্যহীনতার কারণে এইখানে এখন এই সরকারি কর্মকর্তারা, রাজনীতিবিদেরা যারা ক্ষমতায় আছে, তারা এটাকে ব্যবহার করে মানে একেবারে দ্বিধাহীনভাবে, লাজ লজ্জাহীনভাবে তারা যেভাবে সম্পদ তৈরি করেছে, আমি তো অবাক, বুঝছেন না, যে এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা হচ্ছে এই কারণে যে এই যে রাজনীতিতে যে ভারসাম্য নাই, এবং এটা কিন্তু ভারত এটাকে খুব ভালোভাবেই লালন পালন করেছে, এবং এটাকে তারা ওই কি বলা যায় মানে এর পিছনে সমস্ত শক্তি জুগিয়েছে। আপনি দেখেন যে আগের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, আবার আমরা বলি স্বাধীনতার আমাদের বন্ধু ছিলেন বটেই, কিন্তু স্বাধীনতার বন্ধু থাকার পরেও এই পর্যন্ত তাদের ভূমিকাটা বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে বা বাংলাদেশের আর্থ উন্নয়নের প্রশ্নে বা বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে, রাজনৈতিক উন্নয়নের প্রশ্নে কিন্তু মানুষের মধ্যে কিন্তু মারাত্মক একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। আমি দাদা এটা বলবো যে আপনি যদি আজকে যে কোনো জায়গায় যান, 10টা লোকের কাছে জিজ্ঞাসা করেন, তারা কিন্তু বলবে যে ভারতের ভূমিকায় আমরা খুব সন্তুষ্ট না।
ঠিক এরকম সময় একটা মাননীয় প্রধানমন্ত্রী উনি গেলেন এবং কি নিয়ে ফিরে আসলেন আমি জানি না। ট্রানজিট দিলেন, ভালো কথা। তাহলে আমরা কেন ভুটানের সঙ্গে ট্রানজিট করব না, নেপালের সঙ্গে করব না, এবং ট্রানজিটে আমাদের লাভ কি, ক্ষতি কি? অজস্র প্রশ্ন কিন্তু জন্ম দিয়েছে আপনার এই সফরে। আমি আপনাকে আবার বলি যে আমি কিন্তু উনি যেটা বলেছেন দরজা খুলে দেওয়ার পক্ষে, কিন্তু সেই দরজা খুলে দিলে সেই দরজা দিয়ে বদ হাওয়া যদি ঢুকে তাহলে আপনার ঘর কিন্তু শেষ করে দেবে। সে হাওয়া দিয়ে যদি মানে জুই চামেলির গন্ধ আসতো খুব ভালো হতো। আপনার এই জায়গাগুলি নিয়ে অগ্রসর হওয়া আর কি। উনি যে কথাগুলি বলছেন আসলে তো এই যে আমি বলছিলাম না, একটা ব্যালেন্স শিট এভাবে তৈরি করা যাবে না, কি পেলাম আর কি পেলাম না, বাট একটা হিসাবও থাকবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। এখন হিসাব তো একটা করতেই হবে। হ্যাঁ, না আলটিমেটলি হিসাব ছাড়া রাষ্ট্র, পলিটিক্স একটা সায়েন্স, সায়েন্স তো হিসাবের বাইরে যাওয়া যাবে। এক্স্যাক্টলি, সেটাকে নিয়ে অগ্রসর হওয়া। কিন্তু এই যে জায়গাগুলি তৈরি হয়েছে, ধরেন 1947 সাল থেকে আর কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তান, মুসলমানের পাকিস্তান, হিন্দুর হইল হিন্দুস্তান, এই যে থিওরি দেওয়া শুরু আর কি, মূলত হিন্দু মুসলিম রাশারাশি বা সাম্প্রদায়িকতার বিষবাষ্পটা সে থেকে শুরু, এর আগ পর্যন্ত ইংরেজ শাসনামল কিংবা তারও আগে পাল বংশ থেকে সেন বংশ সব কিছু যে শাসন, সেই সময় কিন্তু এই বিষয়গুলি ছিল না। 47-এর পর থেকে শুরু হয়েছে। এবং এই যে টু নেশন থিওরি, চাণক ডিভাইড অ্যান্ড রুল দেয়া, আগের থেকেই 47-এ শুরু না, এটা আগের থেকেই শুরু। প্র্যাকটিক্যালি আমাদের 47-এর পরে হয়তো অন্য আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে ফেস করতে হয়েছে এই জায়গাটায়, যা আজও বিরাজ করছে আর কি। নিশ্চয়ই মানে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এগুলি নিয়ে কথা হয় না, তারা 1905 সালে তো হয়েছে, বা আস্তে আস্তে জায়গাগুলো দানা বেঁধেছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে এইগুলিকে ফেস করতে হয় নাই, আমাদেরকে ফেস করতে হচ্ছে 47-এর পর থেকে। সেটাই বলতেছে। সেক্ষেত্রে উন্নতি আছে, সেক্ষেত্রে অনেক অগ্রগতিও আছে। মুজিব ইন্দিরা চুক্তি হয়েছে, সে কবেকার, সেই চুক্তির বাস্তবায়ন সাম্প্রতিককালে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে, যেখানে আমাদের অনেক এই করিডোরের অনেক অমীমাংসিত বিষয় মীমাংসিত হয়ে আমাদের জিম্মায় এসেছে। ব্লু ইকোনমিটা আমরা সাকসেসফুল হয়েছি আন্তর্জাতিক রাজনীতিতে গিয়ে, সেখানে তারপরেও সমস্যাও আছে। আমি যে শুরুতেই বলার চেষ্টা করেছি যে ভিসা যে সমস্যাটা, ভিসা প্রাপ্তি রাখি, এই জায়গায় রেখে দুই দেশের সম্পর্ক উন্নয়ন খুব সহজ নয়। গঙ্গার পানি চুক্তি ধরেন, এটা রুটিন ওয়ার্ক হবে, সামনে বসে এটা হয়ে যাবে, এটা হলে খুব সমস্যা হবে বলে মনে হয় না। যেটা বলছেন যে ফারাক্কার ঝামেলাটা আছে, কিন্তু আলটিমেটলি এই জায়গাটা কিন্তু হয়ে যাবে। তারপরে তিস্তা, অবশ্যই তিস্তার যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রস্তাব দুটো আছে, একটা চীনের প্রস্তাব, একটা ভারতের প্রস্তাব, সেই প্রস্তাবগুলির মধ্যে যেটা, সেটা তো ধরেন এখানে রিজার্ভার করা বা একটা প্রকল্প আলাদা, সমস্যাটা তো হচ্ছে তিস্তার পানি যেটা বাংলাদেশের পাওয়া, সেটা সেই পানি আমি দুটো তো আলাদা ইস্যু। 52 বছর বলে 17 বছর যাবৎ ফেস করছি। সেটার এটা তো একটা ভালো দিক, বিকল্প চিন্তাটা করছে এখন, যে আমি উৎসমুখের দিকে না তাকিয়ে নিজেরা দাঁড়াবো, রিজার্ভার তৈরি করে আমি পানিটাকে রাখবো। 54টা অভিন্ন নদীর পানির প্রবলেম তো আমরা সলভ করতে পারছি না, চেষ্টা করছি। সেই ক্ষেত্রে অতি অবশ্যই যে এই সমস্যা জিয়ে রেখে, এই সমস্যাটা রেখে বাংলাদেশ ভারত সুসম্পর্ক হবে তা না। বিএসএফ বর্ডারে যে ঘটনাগুলি ঘটাচ্ছে, এই একেবারেই বর্ডারের হত্যাকাণ্ড জিরোতে নিয়ে আসার মধ্য দিয়ে জায়গাটা উত্তরণ ঘটাতে হবে। কিন্তু এই সমস্যাগুলি, এই কয়েকটা সমস্যা কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ মোকাবেলা করছি। একটা সমস্যা মিস্টার খোয়াম, যেটি আমি যদি ভুল না বুঝেছি তাকে, তিনি যেটার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছেন যে সেটা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ। তার ভাষায় যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছে। আপনি বলছিলেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়ন বা দুই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়ন একটা পারস্পরিক সহায়তার মধ্য দিয়ে যাচ্ছে। তো দুজনের কথার মধ্যে একটা মৌলিক পার্থক্য দৃষ্টিভঙ্গিগত বিষয়টা, কে কীভাবে বিষয়গুলোকে দেখছি।
এটা মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানিরা কি বলেছে, ভারত আমাদের দেশে হস্তক্ষেপ করছে একই, এটি থাকে। আমি একভাবে দেখছি, খোয়ম ভাই আরেকভাবে দেখছি বলে দুইটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আমি এটা বিশ্বাস করি। এই জায়গাটাও যেমন ওই ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ার যে উদাহরণগুলি টেনে আনছিল, যে সেই সমস্ত দেশে কাঁটাতারের বেড়া নেই, পারস্পরিক আস্থার জায়গাটুকু অনেক উপরে না, সেই সমস্ত দেশে কিন্তু সামরিক শাসনও নেই, কখনো আসেনি। ফলে জায়গাগুলি খুব সহজে অগ্রসর হয়ে গেছে। ধর্মভিত্তিক রাজনীতি বা ধর্মটাকে আমার রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে এসে যে রাজনীতিটা বাংলাদেশে হচ্ছে কি, সেটু অনেক দেশেই নাই, অনেক দেশে আছে, অনেক দেশেও নেই আর কি। এই সংকটগুলি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আছে। আমরা ভাটিতে পড়ার ক্ষেত্রে, ভাটি অঞ্চলের মানুষ আমরা উজানে ওরা, এটা সবসময় ভাটির মানুষ পানির এই সংকটটাকে ভোগ করে। তার সময়ে পানি ছেড়ে দিয়ে আমরা বন্যা আক্রান্ত হয়, সময়ে পানি আটকে রাখে আমরা খরায় আক্রান্ত হই। এর মাঝখানে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাওয়ার বিষয়টা চেষ্টা করি। আমরা অবশ্যই এই জায়গাগুলিতে অনেক অগ্রগতি আছে বলে এই যে মুজিব ইন্দিরা চুক্তির বাস্তবায়নটা এতদিন পরে হয়েছে। বাংলাদেশ ঢাকা টু শিয়ালদা ট্রেন চলাচল করছে, বর্ডারের অনেকগুলি স্থলবন্দর তৈরি হয়েছে, যাওয়া আসার সংখ্যা অনেক গুণ বেড়েছে। জি, আমি একটু প্রসঙ্গ পাল্টে ফেলি, কারণ সময়ের সঙ্গে একটু তাল মিলিয়ে চলতে হবে। এবং সাম্প্রতিককালে গণমাধ্যমে অনেকগুলো বিষয় উচ্চারিত হচ্ছে, অনেকগুলো নাম বিশেষ করে উচ্চারিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে, এবং সেই সূত্র ধরে এখন বাংলাদেশের মূলধারার গণমাধ্যম খবরগুলো আসতে শুরু করেছে। জেনারেল আজিজ, বেনজির আহমেদ, আপনার প্রাক্তন কলিগ আনোয়ারুল আজিম আনার, মতিউর রহমান, আসাদুজ্জামান মিয়া, হাবিবুর রহমান, এরকম বহু আরও হয়তো পাইপলাইন আছে, লক্ষণ যা বলছে। আপনার কেমন লাগে, মানে হাউ ডু ফিল? কেমন লাগে দাদা? জিলু ভাই, মানে কেমন লাগে, লাগালাগি দিয়ে তো রাজনীতিটা হবে না। রাজনীতিতে ইমোশনের ব্যাপার, না ইমোশন তো থাকবেই, মানুষের মধ্যে ভালোবাসা তো কালচারও, আপনি আওয়ামী লীগের কালচারাল, না এতো আমি বলছি যে আপনি কালচার সংস্কৃতি বলতে আমরা যা বুঝি বা আপনার যে দায়িত্ব, আমি তার বাইরে একটু আর একটু বৃহত্তর আঙ্গিকে দেখতে চাই। আপনি যেটা মিন করতে চাচ্ছেন, আমি সেই জায়গাটাতে আসতে চাচ্ছি। আমি তো এই সমস্ত খবর শোনার জন্য রাজনীতির মাঠে আসিনি। আমি আমার ভরা যৌবনে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে রাজনীতির হাতে মাঠে নিয়েছি। এবং সেই সময়কালটাতে ক্যাম্পাস সকালবেলা ঘুম ভাঙত ককটেলের আওয়াজে, রাতের বেলা ঘুমাতে যেতাম কাটা রাইফেলের আওয়াজ শুনে। সেই সময়ে আমরা লড়াই সংগ্রাম করেছি, জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। শুধু যে আমরা শক্তি, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, কি স্লোগান, মানে শক্তি প্রদর্শন আর কি, আমরা শক্তি, আমরা বল, ক্যান্টনমেন্টের ছাত্রদল, সেগুলি মোকাবেলা করেছি। যদি এইটুকুই হয়তো অসুবিধা ছিল না। এদের হাত ধরে ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধাপরাধী জামাত শিবির চক্র, যে শিবিরের রাজনীতিটা হইল রক্ষাটা পলিটিক্স। ধরো চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি হোক, বিভিন্ন জায়গায় এটা বঙ্গবন্ধুর হত্যাকারী ফ্রিডম পার্টি, যারা লিবিয়া থেকে ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে দেশে এসে রাজনীতি শুরু করেছে, এই যে রাজনৈতিক অপশক্তিগুলো, সেই শক্তিগুলির মুখোমুখি দাঁড়িয়ে আমরা রাজনীতি করেছি। এই আমেরিকাতে বিলাসবহুল বাড়ি করার জন্য না, বা গাজীপুরে রিসোর্ট তৈরি করার জন্য নয়, প্রশ্নই ওঠে না। আমরা অবশ্যই মানে যখন খবরগুলি বেরিয়ে আসছে একটু আশ্চর্যান্বিত হচ্ছে, হতবিহ্বল হচ্ছে, আবার আশাবাদী হচ্ছে যে না, এবার যে জায়গাটা হাত দেওয়া হয়েছে, যে সামনের দিনগুলিতে, অনাগত দিনগুলিতে রাজনীতির সুবাতাস। কিন্তু আপনি আশাবাদী হচ্ছেন, কিন্তু যে এই জিনিসগুলো, এই সম্পদগুলো তারা একদিনে করেন, এটা প্রক্রিয়ার মধ্যে দীর্ঘদিনে করেছে। তো বাকি এই যে বাংলাদেশে যে প্রতিষ্ঠান যেগুলো আছে, এগুলোর নজরদারি করবার জন্যে তারা আসলে কি করলো, কাদের প্রশ্রয়গুলো হলো? বেনজির আহমেদ কিভাবে ৭টা পাসপোর্ট করে ফেলেন, কে এই পাসপোর্ট তাকে দিল, কিভাবে? তারপরে আপনি বলছেন যে ধরা হচ্ছে কোথায়? আমরা তো দেখছি অনেকে মনে করে, যদি কেউ বলেন যেটা আইওয়াশ হচ্ছে, কেননা
তারা তো কেউ ধরাছোঁয়ার মধ্যে নাই, না। বাইরে চলে যাচ্ছে। আপনার এই সমালোচনা, এই আলোচনা, এই সব কিছুর মধ্যেই খুদ ধরা এগুলো থাকবে। এটা খুদ ধরা না। হ্যাঁ, আমি তাই বলতেছি আপনি এই প্রক্রিয়াটাকে সবাই মিলে বাহাবা দেওয়া দরকার, সবাই মিলে পাহারা দেওয়া দরকার, এয়ারপোর্ট যেন অতিক্রম করতে না পারে, বা স্থলবন্দর দিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে কেউ যেন পালাতে না পারে, সেই জায়গাটাতে সবাই অবস্থান নিয়ে কথা বলা দরকার। এই যে মানবতা বিরোধী যুদ্ধাপরাধীর বিচার কাজ শুরু হয়েছিল না, তখনও বলছিল যে এটা লোক দেখানো, আইওয়াস নাম। আপনি একটা জিনিস চিন্তা করতে পারেন, মানে চিন্তা করতে পারবেন না, দৃষ্টিভঙ্গিটার দিকে নেই আপনার। প্রথম কথা হলো কয়েকটি ঘটনার মধ্য দিয়ে সংস্থা প্রধানরা বা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকে, কিংবা মাঝে মাঝে মনে হয় যারা এই ছাত্রলীগ আওয়ামী লীগটা করছে কি, যেভাবে বাড়ি ঘরে টাকা পয়সা বানায় এনজয় করতেছে কি, এই যে জায়গাগুলি, এই জায়গাগুলিতে যারা বসে আছে তারা কিন্তু সবাই চিন্তা করবে যে না, এই দিন তো দিন নয়, আরও দিন আছে, এইভাবে দিন যাবে না। আজকে ওই পরিবারের মানুষগুলি সমাজে কোন জায়গায় আছে, মানে বলবো যে এদের মধ্যে কেউ কেউ বলছিলেন কাউকে কাউকে যে মাটির ভেতর থেকে তুলে আনবেন, এরাই বলেছেন। এগুলি তো মানে আমাদের দেশের এক ধরনের কালচার হয়ে দাঁড়িয়েছে। আমরা তো সেগুলোতে উত্তোলন ঘটাতে চাই। আমি যেটা যেগুলোর কোনো বাহাবা নেওয়ার বিষয় না, আমি যে জায়গাটা বলতেছি, যে বলছিলাম ক্যাম্পাসে কিন্তু এখন আর অস্ত্রের ঝনঝনা নাই, এটা আমরা বন্ধ করতে পেরেছি। কেউ নাই দাদা, হ্যাঁ ক্যাম্পাসে তো অন্যরা কেউ না, এখানে না থাকো আরেক জায়গায় আছে, আরেক জায়গায় না থাকো আরেক জায়গায় আছে। আচ্ছা, নাই হইলো, নাই মানে ক্যাম্পাস। আমরা কত বছরের লেখাপড়াটা শেষ করছি, 4 বছরের অনার্স, 8 বছর লেগেছে। আমি বাহাবা নেওয়ার বিষয় না, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসটা হয়েছে, এটা তো উদ্যোগের বিভিন্ন পর্যায়ে উদ্যোগ এবং সবার সহযোগিতার মধ্য দিয়ে হয়েছে। বাহাবা নিতে বলছিলাম। অন্য প্রশ্ন করছি আপনার মাদক মুক্ত সমাজ আমি গড়ে ফেলেছি তা না, কিন্তু মাদকের প্রভাব ক্রমশ কমতির দিকে অনেক নিয়ন্ত্রণে আনা গেছে এই জায়গাগুলিতে। আমি সেখানে দাঁড়িয়ে বলছি আর কি, যে এই যে জায়গাটা আপনার এই কয়েকটা 5টা কেস, জেনারেল রাজেশ কিংবা আইজি বেনজির বা ছাগল কাণ্ডের নায়ক মতিউর, এই কেসগুলো যখন আসছে তখন কিন্তু ডলারের রেটটা 117-18-তে এসেছে 124-25 থেকে। প্রভাবটা এইভাবে পড়ে যখন 20 জন শীর্ষ ঋণখেলাপির তালিকা পত্রিকা প্রকাশিত হয়েছে গত 3 দিন পূর্বে একই, তখন এটার প্রভাবটা পড়তেছে। একখান থেকে টান দিলে আজকে আমি হয়তো রাজনীতিবিদ, আমি একটি আকাম বা একটা খুনের মামলা ফয়সালা করার জন্য পুলিশের সহায়তা নিয়ে 2 পয়সা কামিয়ে নিলাম, আমলা সাহায্য নিয়ে আমি কামাচ্ছি, আমার সাহায্য নিয়ে আমলা কামাচ্ছে, একটা জায়গায় হাত পড়লে সবগুলি জায়গা বন্ধ হবে, ন্যূনতম পক্ষে কমে আসবে। আমি যে জায়গাটা বলতে চাচ্ছি যে এই রকম জায়গাগুলিতে অত্যন্ত সাহসিকতার সাথে বর্তমান সরকার বা সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাত দিয়েছে। এটার ব্যাপারে সংশয় না রেখে ওনাকে ওনার পাশে দাঁড়ানোর কথাটা আমি বলতেছি। ধন্যবাদ। এটা তো দাদা বললেন আমাদের যৌবন বয়সে, আমরা তো ধরেন আপনার যৌবনে আপনি যা করছেন আমি আলোচনায় যাব, আপনি আরো অনেক বেশি এক্সপেরিয়েন্স। শোনেন, আমাদের বাম রাজনীতি করছেন, আমরা লেফট পলিটিক্স, সমাজতন্ত্রের স্লোগান দিয়েছেন বটেই। আমরা একসময় সমাজতন্ত্রের সুরে আরো আকাম কুকাম, না আমি সেগুলো বলছি না তো, সমাজতন্ত্রের কথা আপনিও বলছেন যে আমি শোনেন, আমরা একসময় বাম রাজনীতি করছি ঠিকই। আমরা আবার ধরেন 72-75-এর দুঃশাসনের বিরুদ্ধে আমরা আবার লড়াই করছি। আমরা মনে করছি যে দ্যাট ওয়াজ নট ডেমোক্রেটিক, মানে শাসন কেমন। ওর ভেতর দিয়ে তো আমরা এসে আবার আমরা একসঙ্গেই তো, আপনি আমি একসঙ্গেই এরশাদ বিরোধী আন্দোলন করছি, তাই না? রাস্তায় দাঁড়ায়, পুলিশের গুলির সামনে দাঁড়ায় আমরা কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন দীর্ঘদিন করছি, কেমন। এখন কথা হচ্ছে, আপনার সাথে আমি একমত যে আমরা অবশ্যই এইগুলো দেখার জন্য কিন্তু করি নাই, দেশটা স্বাধীন করি নাই। যেমন আমাদের আগের আলোচনায় ছিল যে ভারতের সঙ্গে এই সফরে আমরা কি পেলাম, ঠিক এখন আমরা আলোচনা করছি যে এইসব কেন হচ্ছে। তো ওই যে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে না, কেউ কথা রাখেনি, 33 বছর কেটে গেল, তাই না? কেউ কথা রাখেনি। এখন কথা হচ্ছে যে
আপনার কাছে আমার একটা প্রশ্ন দাদা, এইগুলো কেন হচ্ছে? আমি আপনি যারা রাজনীতি করি, আমরা যারা রাজনীতি, আপনি বললেন রাজনীতি হচ্ছে একটা বিজ্ঞান, তাই না? রাজনীতি বিজ্ঞান। সুতরাং আমাদের দেখতে হবে যে রাষ্ট্রটা এমন কেন হয়ে গেল। আপনার দল আওয়ামী লীগ 2008 থেকে ক্ষমতায় কত বছর হলো? আজকে বোধহয় 18-19, হ্যাঁ 16 বছর হয়ে গেল ক্ষমতায় আছে। 16 বছরে একটা সরকার এখন যদি এসে বলে যে আমরা চেষ্টা করছি, আমাদের পাশে এসে দাঁড়ান, তাই না? তখন ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার কথা মনে হয় যে আর কত বড় হব, আর কতদিন আমরা দেখব যে এই যে আজিজ জন্ম নিল, এই যে বেনজির জন্ম নিল, যাদের নাম বললেন, তার সঙ্গে আপনার রাজনীতিবিদরাও, এই যে ঝিনাইদহের যে এমপি মারা গেল, কি নাম? আনার, তাই না? এই যে সমস্ত জিনিসগুলো এনে আপনারা দাঁড় করালেন। এবং আমরা যদি দিলীপ বড়ুয়া আপনাদের সরকারের এই মন্ত্রী ছিলেন, তিনি বলেছেন সংসদে 80% হচ্ছে স্মাগলার। এই যে আপনার কি বলে, এই যে কক্সবাজারের নাম কি, বদি, এই সমস্ত লোকজন তো রাজনীতিতে, আপনারা রাজনীতির সামনের কাতারে এনে কিন্তু দাঁড় করেছে। এবং সরকারের সমস্ত সর্বোচ্চ পর্যায়ে এই যে আমলারা, এরা, এই যে ধরেন যে মোশাররফ সাহেব স্থানীয় সরকারের মন্ত্রী ছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিআই ছিলেন, এখন আছেন কিনা আমি জানি না। উনি ফরিদপুরে ধরেন যে ছাত্রলীগের 2 ছেলে 3000 কোটি টাকা, হোমা ভাবা যায়, 3000 কোটি টাকা নিয়ে পত্রিকায় চলে আসলো। তারপরে ধরা পড়লো, উনি ভেগে চলে গেলেন সুইজারল্যান্ড, এখন উনি সুইজারল্যান্ড থাকেন। আপনাদের ভূমিমন্ত্রী লন্ডনে কিছুদিন আগে এই যে অসংখ্য বাড়িঘর পাওয়া গেল, এখন আজিজ সাহেব পাওয়া গেল, এখন বেনজির, তো ভয়ঙ্কর ব্যাপার। আমি দেখলাম ফেসবুকে একটা বাংলাদেশের ম্যাপ আঁকাইছে একজন, তার মধ্যে রং করে দিছে, হ্যাঁ রং করে দিছে, যে তাদের মনে হলো ও বাবা আর কিছুদিন থাকলে তো বাংলাদেশে কিনে ফেলতো। তারপরে আরো যারা আছে, আমি এখানে আরেকটা প্রশ্ন, যে বেনজির আহমেদের আরেকটা প্রসঙ্গ আনতে চাই। বেনজির আহমেদ গোপালগঞ্জে, যেটাকে অনেকেই মনে করেন যে বাংলাদেশের একটা রাজনৈতিক পুণ্যভূমি, গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি যেভাবে দখল করেছেন, আরেক অঞ্চলে তিনি গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সম্পত্তি যেভাবে দখল করেছেন, হিল ট্র্যাক্সে গিয়ে তিনি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সম্পত্তি যেভাবে দখল করেছেন, কেউ দেখে নাই, কেউ দেখে না। ওইটা আমি বলতে চাচ্ছিলাম, এই যে ধরেন সরকারের সর্বোচ্চ পর্যায়ে যারা সেনাবাহিনী প্রধান, এর চেয়ে বড় কথা তো নাই, পুলিশ বাহিনীর প্রধান, আপনার একজন মন্ত্রী, আপনার একজন এমপি, এইগুলো কেন হচ্ছে দাদা? আমরা তো এইগুলো দেখার জন্য আমরা লড়াই করি নাই, কেমন? এখন এটার গভীরে আমাদের যেতে হবে যে কেন হচ্ছে, এইটা কি মানে খামাখা হচ্ছে? আর এইটা কি গভর্নমেন্ট এই ব্যাপারে সচেতন? এই জিনিসগুলো কি সামনে আসছে? বহু এরকম বেনজির এখন সরকারের বিভিন্ন পর্যায়ে আছে। এরা যে এত দূরে আসলো, একেবারে রাঘব বলের মতো সমস্ত কিছু গিলে খেয়ে ফেললো, এত ডিপার্টমেন্ট, এত লোকজন, এইটা ওইটা নানা কিছু, দুদক টুদক বহু কিছু, তো কেউ দেখলো না যে বেনজির এত কিছু করলো, কেউ দেখলো না যে এই আসাদুজ্জামান মিয়া এত কিছু করলো, এরা এত কিছু করলো, সবাই কিন্তু জানে। এই যে আজকে দেখলাম 7টা না 8টা তার পাসপোর্ট, অদ্ভুত একটা ব্যাপার। তো সরকারে কি কেউ নাই? এই যে আওয়ামী লীগ সরকারের কি কোনো নিয়ন্ত্রণ নাই যে সে কিছুই জানে না, কিন্তু এইগুলো হয়ে যাচ্ছে, এইগুলো দায় এড়ানোর কোনো সুযোগ নাই। এরপরে মনে করেন তারা বিদেশ চলে গেল, খুব ফ্যান্টাস্টিক ব্যাপার। আমি যাই, ধরেন আমি ওই প্রত্যেকবারে আমাকে আটকায় এয়ারপোর্টে, বুঝছেন, আমার 1 ঘন্টা 8 ঘন্টা বসায় রাখবে। এই যে কেউ ছোটোখাটো নেতা যাক, বিএনপির বা বিরোধী কাউর, এই এয়ারপোর্টে তাদেরকে কিন্তু একটা হেনস্থার শিকার হতে হচ্ছে। বেনজির চলে গেল, মতিউর চলে গেছে, এই আসাদুজ্জামানের কেউ নাই। কিন্তু ইত্তেফাকে দেখলাম ছবি দিছে, অর্ধেক মতিউরের, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না, চলে গেছে। কেউ কি বিশ্বাস করবে যে গভর্নমেন্ট এদেরকে ধরার চেষ্টা করছে? কেউ কি বিশ্বাস করবে যে গভর্নমেন্টের কারণেই এই জিনিসগুলো সামনে আসছে? না তো।
আমরা সবাই জানি যে কিভাবে কিভাবে পত্রপত্রিকা এগুলো আসছে, এবং আপনি দেখেন পত্রিকাকে একটা থ্রেট করা হলো যাতে এইরকম নিউজগুলো না আসে। এখন আমার কথা কি দাদা, আমি বলছি যে এইগুলো হচ্ছে কেন, আপনি বুঝবেন যে আমি বুঝতে পারি যে আপনার যে মর্মপীড়া, যে এইগুলো কি হচ্ছে দেশে, এই মর্মপীড়ায় আপনি আমরা সবাই ভুগতেছি। কিন্তু খুব বিজ্ঞানমনস্কভাবে আমাদের ভেবে দেখা দরকার এটা কেন হচ্ছে, রাষ্ট্রের এই সমস্ত অঙ্গে এই সমস্ত ঘটনাগুলো কেন ঘটছে, তার রাজনৈতিক এবং তাত্ত্বিক কারণ কি। এটা যদি আমরা বিশ্লেষণে না যাই তাহলে জাতির সঙ্গে কিন্তু একটা প্রতারণা করা হবে। এটা হলো দেখেন যে সরকার 15 বছরে কোনো সেক্টরকে, যে প্রাতিষ্ঠানিক উন্নয়ন, এই যে ধরেন যে প্রধানমন্ত্রী একজনের মেয়ে বিয়ে হচ্ছে না, বিয়ে দিয়ে দিলেন, এটা তো খুব বড় কথা না। বড় কথা হচ্ছে যে এই আমি কালকে পত্রিকা দেখলাম, কাল না পরশু দিন, যে পিজি হাসপাতালের 50-60টা আপনার আইসিইউ নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, আইসিইউ নষ্ট হয়ে যাচ্ছে। কোথায়? পিজি হাসপাতালে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু। তাহলে আপনি এই স্বাস্থ্য সেক্টরকে আপনি ডেভেলপ করেননি, এর প্রাতিষ্ঠানিক উন্নতি হয়নি। প্রাতিষ্ঠানিক উন্নয়ন হলে কি হয়, সমস্ত মানুষ তার সুবিধাটা পায়। আপনি শিক্ষাক্ষেত্রে যান, আপনি যে কোনো গার্ডিয়ানকে জিজ্ঞেস করেন, কেউ কি এই শিক্ষা নিয়ে সন্তুষ্ট না। আপনি কোর্টে যান, বিচার আছে। আমাদের 60 লক্ষ ছেলে নেতাকর্মীরা কিন্তু আজকে মিথ্যা মামলায় আমরা জড়িত, আমার নামে মামলা আছে, কেমন মিথ্যা মামলায়। আপনি কোর্টে যান, বিচার নেই। আপনি কোনো ব্যাংকগুলোতে দেখেন, আর্থিক সেক্টরগুলো ভয়ঙ্কর অবস্থা। আমি বলতে চাচ্ছি 1 মিনিট, যে এই গভর্নমেন্টের কাজ হচ্ছে যে একটা সরকারের কাজ হচ্ছে তার বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন অংশের প্রাতিষ্ঠানিক উন্নয়ন করা। এই প্রাতিষ্ঠানিক উন্নয়ন যখন হয় না, যখন আপনি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে, যেন তেন প্রকারে ক্ষমতায় যাওয়ার জন্যে আপনি তৎপর থাকেন, আপনি গণতন্ত্রের কোনো জায়গায় থাকেন না, ডেমোক্রেসির কোনো জায়গায় থাকেন না, তখন আপনি বেনজিরকে আপনি দেন যে তুমি যা খুশি করো কিন্তু আমি ক্ষমতায় থাকি, আজিজ তুমি যা কিছু করো আমি ক্ষমতায় থাকি। এইগুলো করে অজস্র ক্রাইম সমাজের মধ্যে তৈরি হচ্ছে। আপনি বললেন মাদক তো বাড়ছে দাদা, কমে নাই, বেড়ে গেছে অনেক। সব ক্ষেত্রেই কিন্তু মানুষের মধ্যে এমন একটা সমস্যা তৈরি হচ্ছে, বাজারে নিয়ন্ত্রণ নাই, জিনিসপত্রের দাম বেশি, ছেলেপেলের চাকরি বাকরি নাই, একটা ভয়াবহ অবস্থার মধ্যে কিন্তু রাষ্ট্রটাকে আমরা নিয়ে চলে গেছি। গুড গভর্নেন্স বলতে যা বুঝা, সুশাসন, এটা তো নাই। বৈষম্য এই বাড়ছে, 15 বছরে বাজারে কিন্তু সেই অস্থিরতা, সুশাসন তৈরি করা অর্থনৈতিক যায় নাই। সংকট। অতএব এই যে যায় নাই, সেই কারণে এখন বলা উচিত যে আমি পারি না, আমি বিদায় হই। আপনার হাতে ক্ষমতাটুকু দিয়ে কাকে দিবেন? আপনি যখন আলোচনায় আসেন, পাবলিকের হাতে দেন। বাম রাজনীতি করছে নাকি না, থিওরিটিক্যালি এক্সপার্ট মানুষ আপনি যখন বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থাটা 15 বছরের ফ্রেমের মধ্যে দাঁড়িয়ে আলোচনা করবেন, তখন তো কোনো সলিউশন পাওয়া যাবে না। সেখানে আওয়ামী লীগকে কিভাবে ডাবানো যাবে, আমরা পিছনে যাই, আমরা এখন নিয়ে থাকি। এটা তো বিচ্ছিন্ন করা যাবে না। আপনি কি ভালো আছেন? বিচ্ছিন্ন করা যাবে না কিন্তু এটাকে। আমি সেই যে আপনি তো সংকটের মূলে যেতে চাচ্ছেন। আপনার ওই আলোচনায় আমি গেলাম না, সংকটের মূলে যায়। আমি আলোচনাটা করি, আপনার আলোচনাটা কিন্তু আমি শুনেছি। আমার কথাটা হলো যে এই 15 বছরের কোনো সংকট না তো, এটার মূল কোন জায়গাটায়, এই মূল কোন জায়গাটায় যারা রাতে আমি একটু আমি আপনার একটা অনুরোধ, উনি শেষ করুক, আমি আসছি আপনার একটু জানতে চাই দাদা যেটা বললেন। আমি বলতেছি আপনি বলেন তো সমাধান কি? আমি তো আলোচনাগুলো করতেছি, আপনি তো শুনতে হবে। ভালো একটা না, আমি ভালো সলিউশন দেব না তো। উনি বলুক, আমি যতই ভালো কথা বলি, কিভাবে পেতে পারি? আপনি যতই ভালো কথা বলে কিছু আসা যায় না, আপনি যদি সহমত পোষণ না করেন, আপনি যদি আগায় না আসেন। প্রথমে বলছি যে এই 15 বছরের সংকট নিহিত নয়, সংকট নিহিত হইতে গেলে আরো অনেক পিছনে ফিরে যেতে হবে। যে বলতেছিল না যে দিলীপ বড়ুয়া বলছে কি 80% সংসদে স্মাগলার আর কি। উনি শিল্পমন্ত্রী ছিলেন, এটা নিঃসন্দেহে স্মাগলারদের সাথে তার একটা সখ্যতা গড়ে উঠেছে ওই সময়টাতে, যে কারণে উনি কথাটা বলতে পারছেন। সেকেন্ডলি তাত্ত্বিক বিষয় আর কি, যে ওনারা তথ্য ঘাটতে আর কি
নিজেদেরকে আসলে আইসোলেটেড করে ফেলেছে ফ্রম মাস পিপল। আপনাদের দেশ দুনিয়া জাতির সম্পর্কে একেবারে এটা অন্ধকারে সাম্রাজ্য বসে এই সমস্ত কথাবার্তা বলছে। তাকে তো মন্ত্রী বানাইছে, এবং আবারও মন্ত্রী বানানোর জন্যই এই চিল্লাচিল্লিগুলি করতেছে নাকি নাথিং মোর। এইগুলি নিয়ে আলোচনা করলাম না, যে বললাম যে সমাজ পরিবর্তনের আন্দোলনের কথা বলে, সংকটের মূলে যাচ্ছে না। আমার টোটাল গণতন্ত্রের বিকাশমান ধারায় প্রথম প্রতিবন্ধক হলো সামরিক শাসন। এটা নেতৃত্বে এগুলো তো বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। এই আপনি যদি না শুনেন, আপনি যদি না শুনেন তাহলে তো হবে না। আমি কিন্তু আপনার কথা যা আইসেন আষাঢ়ে গল্প করছেন, এটা বসে বসে শুনেছি। হ্যাঁ, আষাঢ়ে গল্প বলেছেন। তো এখন আমার সংকটের মূলে হলো এটা সামরিক শাসন। সামরিক শাসনের হাত ধরে স্বৈর শাসন, সামরিক শাসন স্বৈর শাসনের হাত ধরে মৌলবাদী রাজনীতি, ধর্মান্ধতা রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মীয় রাজনীতি কোনো মতেই গণতন্ত্রের সহায়ক শক্তি হতে পারে না, প্রতিবন্ধক। ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত হত্যা, ষড়যন্ত্র রাজনীতি, সামরিক শাসনের রাজনীতি, গভর্নমেন্টের ট্রেজারি খুলে দিয়ে টাকা পয়সা লুটপাট রাজনীতি, সেই রাজনীতি মানে এরকম শাহ মুয়াজ্জেম ওবায়দুর রহমানের মতো লোকজনদেরকে নগদ টাকায় কিনিয়া দল গঠন করার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাজনীতি, ওইখানে তো রাজনীতি সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই বৃত্ত ভেঙে আসার জন্যই আমরা ১৯৯০ সালে সামরিক স্বৈরাচার বিরোধী সর্বদলীয় ছাত্রকে গঠন করেছিলাম। ৮ দল ৭ দল ৫ দল একজোট হয়ে আমরা সেদিন এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছিলাম। আমাদের স্লোগান ছিল হত্যা, ষড়যন্ত্র রাজনীতির চির অবসান হবে, ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না, ভোটের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে। এই জায়গাগুলিতে ৭৫ থেকে এসে ৯০ পর্যন্ত যে জায়গাগুলি তৈরি করেছি, সেই জায়গার থেকেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সেই জায়গাটাতে তো সংকট। নির্বাচন প্রক্রিয়ায় দুইটা সিদ্ধান্ত বিএনপির, একটা হলো বিচারপতি হাসানের বয়স 2 বছর বাড়িয়ে তাকে নির্বাচনকালীন সরকারের প্রধান করা, পরবর্তী সময়ে দেশের মহামান্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন স্যার নিজেই বললেন যে উনি নির্বাচনকালীন সরকারের প্রধান। এই দুইটি পদক্ষেপ বিকল্প রাস্তাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি সে জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলি জানে আমাদের এই দায় এড়ানোর কথা, আমার সুযোগ নাই, আপনার কি দায় এড়ানোর সুযোগ আছে? অ্যাজ এ পলিটিশিয়ান হি ক্যান্ট অ্যাভয়েড, সে তো দায়িত্ব নেবে না। কিন্তু আমরা যখন রাজনীতিটা করছি, রাজনীতিবিদ হিসেবে আপনিও দেশটা পরিচালনা করেছেন, আমিও দেশটা পরিচালনা করেছি। বাংলাদেশের সিএসি অ্যাপয়েন্টমেন্টে কোনো রুলস রেগুলেশন ছিল না, আমরা কিন্তু এটা করেছি। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কত সুন্দরভাবে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে বিদায় নিতে পারে। মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায় অনুষ্ঠানটা তার প্রমাণ। এর আগে এটি হয় না, রাষ্ট্রপতি মারা গেছেন। আপনি বলছিলেন, আমি 15 আগস্টের কথা বলছি, আমি কেন জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কথা বলছি না। আমি তো অবশ্যই সমস্ত হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। বিএনপি কি প্রকাশ্যে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের বিচারের কথা বলেছে কখনো? এই হত্যাকাণ্ডের নিন্দা জানে, বিচার ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে? ওই প্রশ্নের উত্তরটা খুঁজেন। আমরা সবসময় আছি সমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে। আমরা রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এগুলি তো আরও বেশি নিন্দনীয়, এটা কখনো হতেই পারে না। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। 15 বছর আমরা দেশটা উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। এটা আমার বক্তব্য না, বা আপনার এটা ঠেকানোর কোনো বিষয় নাই। সারা পৃথিবী এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা জায়গাগুলো অগ্রসর করেছি, অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং এরই ধারাবাহিকতায় আমরা যেমনভাবে সন্ত্রাসমুক্ত করেছি, যেমনভাবে মাদকের ব্যাপারে আমরা কার্যকরী পদক্ষেপ নিয়েছি, আজকের দিনে দাঁড়িয়ে শেষে গুড গভর্নেন্সের কথা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেন, প্রশাসনিক কাঠামোর কথা বলেন, সেই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। আমরা দাঁড়িয়েছি বলেই পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধানের এই জায়গাগুলো আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। অন্য কেউ এই জায়গাটার মধ্যে তো এসে দাঁড়ায়নি। অন্য কেউ বাহাবানোর মতো কোনো বিষয় আছে বলে তো মনে করি না। আমাদের সরকার, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার সরকার এই উদ্যোগটা নিয়েছে, এটাকে সুযোগটা পাশে এসে দাঁড়িয়েছে, ফলে এই জায়গাগুলিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। আমরা বিশ্বাস করি যে কয়টা কেস হাতে নেওয়া হয়েছে এগুলি হ্যান্ডেল করার মধ্যে দিয়ে আজকে জাতীয় সংসদও এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে। গতকালকে অনেকেই বক্তৃতা সরকার দলের সংসদ সদস্যরাও এই কথাগুলি বলেছেন। সবাই মিলে এই জায়গাটাতে এগিয়ে যেতে চাই। আপনারা যদি বলেন বিরাজনীতিকরণ করার কথা কিংবা রাজনৈতিক বহির্ভূত কর্মকাণ্ডগুলির কথা,
তাহলে সামরিক শাসন, মৌলবাদী শাসন, জঙ্গি শাসন, স্বৈর শাসনকে আলোচনার টেবিলে না রেখে প্রবলেমটা সলভ করা যাবে না। এখনো আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন আর কোনোদিন সামরিক শাসন আমাদের ঘাড়ে চেপে না বসে। ফাইনাল রাউন্ড, কনক্লুডিং রিমার্কস মিস্টার খোয়েম। একটা প্রবলেম হচ্ছে কি না, আমি তো আবার বলি যে ওই কিছু হলে না একটা প্রবলেম আছে যে পিছনে যাচ্ছি আমরা অনেক বেশি, বুঝছেন না? ওখান থেকে এসে আমরা সমস্ত আলোচনাটা আমরা নষ্ট করে ফেলি। এখন হয়েছে যে বর্তমানে কি অবস্থায় 15 বছরে আমরা দেশ শাসন করে আমরা এই সমস্ত ক্ষতগুলোকে আমরা কতটা ঠিক করতে পারলাম, রাষ্ট্রকে আমরা কতটা সুশাসন দিতে পারলাম, প্রশ্নটা হচ্ছে সেখানে। আমার এখানে নাগরিক সমাজ তারা এখানে কতটা স্বস্তিতে জীবনযাপন করছে, কতটা তারা ভালো আছে, তারা কতটা স্বস্তি বোধ করছে, এই বিষয়টা হচ্ছে আমাদের সামনে এখন বড়। আপনি পিছনে গেলে অনেক পিছন থেকে আলোচনা করতে হবে। এই যে মানে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে দেশে, এইগুলো একেবারে আপনার 71 থেকে 72 থেকে আমাদের আলোচনায় আসতে হবে। কেন এইগুলো হলো সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, আমি সেই আলোচনায় যেতে চাচ্ছি না। যে আজকে কেন এই রকম পরিস্থিতিটা হলো, তার দায় আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ রাজনৈতিক দল হিসাবে তার কতটা, সে তার কাঁধে কতটা নিবে, সেই বিষয়টা কিন্তু একটা আলোচনার প্রশ্ন। আমি বলছি যে বর্তমানে এত বছর 15-16 বছর গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পরে গভর্নমেন্টের কোনো ক্ষেত্রেই এমন সুশাসন গভর্নমেন্ট দিতে পারে নাই, কোনো ক্ষেত্রেই, রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, আইন শৃঙ্খলায় বলেন, কোনো ক্ষেত্রেই নাই। যে কারণে এই সমস্ত প্রবলেম হচ্ছে দাদা। আপনার মতো লোক, আমার মতো মানুষ যদি আমরা এগুলোকে আইডেন্টিফাই না করি যে কেন এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেমগুলো হওয়ার উৎস কোথায়, উনি তো বলেছেন উৎস হচ্ছে সামরিক শাসন, মৌলবাদ, জঙ্গি। সেটা আমি বলি যে সেটা হচ্ছে আপনি যদি বলেন যে এই উৎসগুলো পেছনের কারণ, এবং এখন তাহলে সমাধান হতে পারে কি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর এখানে এই দেশে কেউ থাকবে না, আওয়ামী লীগ একাই সব প্রবলেম সলভ করবে, তা তো না। পৃথিবীতে এটা হচ্ছে প্রমাণিত। আপনি যদি এই জন্য ডেমোক্রেসিতে হলো আপনার শক্তিশালী বিরোধী দল ইজ মাস্ট। শক্তিশালী বিরোধী দলের যখন অনুপস্থিতি ঘটে তখন সেখানে রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয় এবং তখন সেখানে সরকার কি হয়, আপনার স্বৈরাচার হয়ে ওঠে এবং সরকার সমস্ত দুর্নীতিতে লিপ্ত হয়। এইটা হয়েই সরকার আজকে সমস্ত বাংলাদেশে যেভাবে জগদ্দল পাথরের মতো চেপে বসছে এবং এই বসে থাকার জন্যে এই যে এদেরকে শীর্ষ পর্যায়ে এনে যে ছাড় দিচ্ছে, এই দেওয়ার কারণে আজকে বাংলাদেশের পরিস্থিতিটা এই। শোনেন, ওই ক্রস ফায়ার দেয় কি জন্যে, ওই যে কেউ গ্রামে খুনি, ডাকাত, চোর, এইগুলা। তাহলে আপনি এই যে আজকে এরা যে আপনার এখান থেকে চলে গেল, এদের কারণে কত লোক হাসপাতালের চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে, এদের কারণে কত লোক শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, এদের কারণে কত লোক এইখানে দারিদ্র্যের সাথে মোকাবেলা করতেছে। সুতরাং তারা কিন্তু দিব্যি চলে গেল এবং মাননীয় প্রধানমন্ত্রী কালকে খুব মোলায়েম সুরে বললেন, এত টাকা পয়সা আয় করে কি লাভ যদি দেশেই না থাকা যায়। কি একটা আনন্দের কথা। এই যে হলো এইগুলো, এই দায় প্রধানমন্ত্রী নেবে না যে আমার সামরিক প্রধান, আমার পুলিশ প্রধান, আমার মন্ত্রী, আমার এমপি তারা এই সমস্ত কাজ করলো, এই দায় তিনি নেবেন না। এই কথা বললেই আপনি বলবেন যে ওই যে সামরিক শাসন, অমুক তমুক, মৌলবাদ, এইগুলো বলবেন। এইগুলো বলে দাদা পার পাওয়া যাবে না, আপনাকে অবশ্যই এর দায় নিতে হবে। এই যে আপনি যে রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছেন, আপনি যে রাষ্ট্র চালাতে পারছেন না, এইখানে আপনি কোনো রাষ্ট্রের কোনো অঙ্গের আপনি মিনিমাম সামান্যত উন্নয়ন করতে পারেন নাই, এগুলো যে ডেটোরেট করছে, এটা নিম্নগামী হয়েছে রাষ্ট্রের সমস্ত ব্যবস্থাপনা, এটা আপনার মানতে হবে। এবং এটা মানার জন্য আপনাকে যে ওই ফিরে যেতে হবে ডেমোক্রেসিতে, গণতন্ত্রে, যে আমি ক্ষমতায় থাকি আর না থাকি, পিপল ডিসাইড করবে যে কে ক্ষমতায় থাকবে। এই অ্যাকাউন্টেবিলিটি যদি আপনি এই জায়গাটা যদি এই জবাবদিহিতার জায়গাটা যদি আপনি পরিষ্কার করতে পারেন, তাহলে পরে রাজনৈতিক ভারসাম্য আসবে, সমাজে ভারসাম্য আসবে। আপনি বললেন সন্ত্রাস কমেছে, গ্রামে গ্রামে সন্ত্রাস, এবং দাদা আওয়ামী লীগকে কোপায় মারতেছে। এখন যে আমাদেরকে মেরে তো আপনি ঘরে ঢুকাই দিচ্ছেন, ভালো কথা, কিন্তু এখন কি হচ্ছে, আওয়ামী লীগকে মেরে কিন্তু ঘরে ঢুকাই দিচ্ছে। একটা বড় ক্ষতি হচ্ছে যে আওয়ামী লীগ নিজের দলকে সর্বনাশের জায়গায় নিয়ে গেছে। এই যে নিজেরা নির্বাচন করতে যায়,
হ্যাঁ, এই বিরোধী দলকে ঘরের মধ্যে তালা বন্ধ করে দিয়ে নিজেরা নির্বাচন করতে যে আপনি বলেন আওয়ামী লীগ আছে এখন, প্রত্যেকটা ইউনিয়নে আপনার আওয়ামী লীগ দ্বিধা বিভক্ত এবং শত্রুতা তৈরি হয়েছে। খবরের কাগজ দেখেন কোথায় যেন দেখলাম যে এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগকে কোপায় মারতেছে। সুতরাং এই যে জায়গাটা নিয়ে এসছেন না, একটা ভয়াবহ জায়গায়, এইখানে এক মিনিট, এইখানে আমি আপনাকে বলতে চাই যে রাষ্ট্রকে ফিরে আসতে হবে ওই ডেমোক্রেসিতে, যে আমরা এখানে এটা মেনে নেব যে জনগণ যাকে ক্ষমতায় বসায় সে রাষ্ট্র পরিচালনা করবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য। এইখানে যদি আপনি না থাকেন, জোর জবরদস্তি করে যদি থাকতে চান, তাহলে বেনজির জন্ম নেবে, আজিজ জন্ম নেবে এবং সমাজটা ধ্বংস হয়ে যাবে। সেজন্য আমার কথা হচ্ছে যে এখানে আমরা ফিরে আসি। ধন্যবাদ। জোর জবরদস্তি করে ক্ষমতায় নাই, আমরা জনগণের সম্মতি নিয়েই, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা ক্ষমতায় আছি বলেই আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। অর্থনীতির সবগুলো সূচক ঊর্ধ্বমুখী, অর্থনীতির সমস্ত সূচকগুলো ঊর্ধ্বমুখী, আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদেরও এগিয়ে আসতে হবে। আমি এটা বলছি যে নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচনকে বিতর্কিত করে, নির্বাচন প্রক্রিয়াকে ব্যস্ত দিয়ে অনির্বাচিত পন্থায় ক্ষমতা আরোহণের সুযোগ বাংলাদেশে। আপনি কি টের পান আওয়ামী লীগের লোক আপনাদেরকে বয়কট করতেছে, তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না? আওয়ামী লীগের লোক আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের হিসাবটা আওয়ামী লীগকে করতে দেন, আপনি আইসেন না। হ্যাঁ, আওয়ামী লীগের হিসাবটা আওয়ামী লীগকে করতে দেন, আপনার দরকার নাই। আপনি আপনার হিসাবটা করেন, নষ্ট হয়ে গেলে আপনি চেষ্টা করেন যেন আর কোনোদিন বাংলাদেশের দুর্নীতিতে চ্যাম্পিয়ন না হয়। এই জায়গাটায় থাকার চেষ্টা করেন, এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, সেই জায়গাটায় থাকার চেষ্টা করেন। আমরা না, আমাদের জামানায় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না। নাম ধরে আর নাই বা গেলাম না। আমরা যখন উন্নয়নের রোল মডেল হই, তখন আপনারা এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন হন নাকি না? দুর্নীতির মডেল এই জায়গাগুলিতে যাওয়া যাবে না। 21 আগস্টের গ্রেনেড হামলায় তিনজন আইজি জড়িত, দুইটা সংস্থা প্রধান, ডিজি এনএসআই, ডিজি ডিএফআই জড়িত। এই জায়গাগুলিতে হাত দেন। আমরা চেষ্টা করছি যেন এরকম জানান। আমি বিশ্বাস করি 15ই আগস্ট পৃথিবীর জঘন্যতম, নৃশংসতম, বর্বরচিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের ব্যাপারে দেশের সকল শ্রেণী পেশার মানুষ এটা যে একটা জঘন্যতম হত্যাকাণ্ড, এই সুরে সুর মিলিয়ে কথা বলছেন। প্রত্যেকটা রাজনৈতিক দলকেও এটা নিয়ে কথা বলতে হবে। 21 আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলা, এর নিয়ে কথা বলতে হবে। অতীতে ফিরে যাওয়া না যাওয়ার ব্যাপার না, এটাকে স্মরণ করিয়ে দিতে হবে যে বাংলাদেশে এরকম জঘন্যতম, নৃশংসতম ঘটনাগুলি ঘটেছে। এটির নিন্দা জানাইয়া এক টেবিলে বসে বিষয়টা করতে হবে। এবং এটা আমি বিশ্বাস করি, টাফ হলে তো হবে না। এখন আপনি যদি বলেন যে 15 আগস্ট ঠিক ছিল, এগুলো হচ্ছে না, এগুলো হচ্ছে না বলে এই আজিজ বেনজির তৈরি হচ্ছে নাকি? আজিজ বেনজির তৈরি হওয়ার ক্ষেত্রে বললাম না, যেরকম হাওয়া ভবনের জায়গাগুলো তৈরি করা হয়েছে, আপনারা অ্যাড্রেস করতে পারেন না, আমরা অ্যাড্রেস আমরা জায়গাগুলিকে শেষ করার চেষ্টা করেছি। আমরা জায়গাটাকে ধরেছি যেন আগামী দিনগুলি আমরা সুন্দরভাবে এগাইতে পারি। আমি এটা বিশ্বাস করি। আমি বলছিলাম যে আপনি একটা ইয়ে দিবেন, পরামর্শ দিবেন। আমি বলেছি 15 আগস্ট 21 আগস্ট এক সুরে মিলে আমরা কথা বলবো, নিন্দা জানাবো, হত্যাকাণ্ডের নিন্দা জানাবো, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলবো। পৃথিবীর যে প্রান্তে এই সমস্ত হামলাকারীরা, হত্যাকারীদের আছে, তাদেরকে বাংলাদেশে এনে আসামের কাট করা সেই না ডিফার হচ্ছে, সেইটা দাঁড়ান সবাই মিলে প্রবলেম সলভ হবে। বিচারের ব্যাপারে কেউ ডিফার করে না, নো ওয়ান করছে। আরে এগুলো তো করছে, আশ্রয় প্রশ্রয় দিতে যাও এই বিতর্কে। সেইখানে দাঁড়িয়ে থেকে আমরা ডেমোক্রেসিতে বিকাশমান ধারাকে আরও বিকশিত করব। নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। সাংবিধানিক ধারা সমুন্নত রেখেই আমরা সব কিছুকে শক্তিশালী করব। আপনাদের সুবুদ্ধির দিক। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে, এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে। আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার আলিনাজ মোহাম্মদ খোয়েম এবং মিস্টার অসীম কুমার উকিল, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনাবার জন্যে। দর্শক, আমি আর কথা বেশি বলতে চাই না। আমার একজন অতিথি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের
কেউ কথা রাখেনি কবিতার কথা উচ্চারণ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে 53 বছরের ইতিহাসে এটা দেখা যায় যে রাজনীতিকদের যাদের কথা রাখবার কথা ছিল তারা সকল ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রেই কথা রাখেননি। কাজটা হচ্ছে জনগণের যে তাদেরকে আসলে কথা রাখবার, কেন কথা রাখেননি তার জন্যে অ্যাকাউন্টেবিলিটির জায়গায় বা দায়িত্বশীলতার জায়গায় নিয়ে আসা, এবং সেটাই বাংলাদেশের মানুষের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।